আজকে আমরা আধুনিক প্রেম নিয়ে এমন এক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের এতদিনের অনেক ধারণাকেই একেবারে নাড়িয়ে দিতে পারে। চলুন এই আকর্ষণীয় যুক্তির গভীরে প্রবেশ করা যাক। এই যে একটা সংখ্যা দেখছেন 40%, প্রথম দেখায় মনে হতে পারে এটা তো শুধু একটা স্ট্যাটিস্টিক, তাই না? কিন্তু এই একটা সংখ্যাই ভালোবাসা আর সম্পর্ক নিয়ে এক বিশাল আর কিছুটা বিতর্কিত আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, এই 40% আসলে কি? ব্যাপারটা হলো, এই 40% দাবিটা করা হয়েছিল আমাদের এই আলোচনার যিনি মূল উৎস, সেই লেখকের সামনে। তাকে বলা হয় যে ডেটিং করছেন এমন কাপলদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার হার নাকি এটাই। আর ঠিক এই কথার জবাবেই তিনি সম্পর্কের এমন এক ছবি তুলে ধরেন যা আমাদের ধারণার থেকে অনেকটাই আলাদা। তো ঠিক আছে, চলুন তাহলে এই যুক্তির গভীরে ঢোকা যাক। এখানে আমরা ভালোবাসা, ত্যাগ আর সুখকে দেখার একটা একদম অন্যরকম উপায় খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য কিন্তু লেখকের মতামতকে বিচার করা নয়, বরং তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটাকে ভালোভাবে বোঝা। তো লেখকের যুক্তির প্রথম ধাপটা হল এক দুর্ভাগ্যজনক বাস্তবতা, আর এটা এসেছে তার দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে। লেখক বলছেন যে তার কাজের সূত্রে তিনি বারবার একটা খুব কষ্টকর প্যাটার্ন দেখেছেন, বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে। কি সেই প্যাটার্ন? যে বিয়ের আগে শারীরিক ঘনিষ্ঠতার পর তাদের জীবনে প্রায় গভীর দুঃখ আর হতাশা নেমে আসে। আর তিনি এটা খুব জোর দিয়ে বলেছেন যে এটা কোনো বানানো কথা নয়, এটা তার বহু বছরের পর্যবেক্ষণ। এই বিষয়টা বোঝানোর জন্য লেখক যে কথাটা ব্যবহার করেছেন সেটা খুবই শক্তিশালী আর বেশ সরাসরি। তিনি বলছেন, যে পুরুষকে সে প্রেমিক ভাবে, শারীরিক সম্পর্কের পর সে ছেঁড়ার ন্যাকড়ার মতো তাকে পরিত্যাগ করে চলে যায়। বুঝতেই পারছেন এই কথাগুলো থেকে তার যুক্তির গভীরতা আর আবেগটা কতটা তীব্র। তো লেখকের মতে এর পরিণতিগুলো কি হয়? প্রায় ক্ষেত্রে সম্পর্কটা শেষ হয়ে যায়। মেয়েটি জীবনে নেমে আসে গভীর এক অসুখ। সঙ্গীর কাছ থেকে তৈরি হয় একটা স্থায়ী অবিশ্বাস, আর সবশেষে নিজেকে খুব ব্যবহৃত আর পরিত্যক্ত মনে হতে থাকে। আচ্ছা, এবারে আসা যাক লেখকের যুক্তির একেবারে কেন্দ্রে, প্রেম বনাম মোহ। তিনি এখানে একটা সম্পর্কের শর্তাবলীকে নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে লেখক প্রেম আর মোহের মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছেন। একদিকে মোহ, যা স্বার্থপর, যা শুধু ভালোবাসা পেতে চায়, যেটা শুধু একসাথে ভালো লাগার ওপর নির্ভর করে। আর অন্যদিকে হলো প্রেম, যা নিঃস্বার্থ, যা দিতে জানে, যেটা ত্যাগের ওপর ভিত্তি করে তৈরি। মোহ দাবি করে, আর প্রেম কোনো প্রতিদান না চেয়েই দিয়ে যায়। একটা অধিকার ফলাতে চায়, অন্যটা শুধু প্রিয় মানুষটার সুখ চায়। লেখকের মতে এই দুটো জিনিস একদমই এক নয়। লেখক এখানে একটা খুব বেশ কড়া শব্দ ব্যবহার করেছেন, নষ্টামি। তিনি এটাকে কিভাবে ডিফাইন করছেন? যখন একজন সঙ্গী অন্যজনকে কারোর সাথে দেখলে জেলাস ফিল করে, অধিকার দেখায়, ঝগড়া করে, এই যে আচরণগুলো, এগুলোকেই তিনি বলছেন নষ্টামি। তার মতে এটা আসলে একটা নেগেটিভ আচরণ, যেটাকে প্রেম নাম দিয়ে ঢেকে রাখা হয়। তো এই যুক্তিটা শুধু ব্যক্তিগত পর্যবেক্ষণের মধ্যেই থেমে নেই। লেখক তার পয়েন্টকে আরও জোরালো করতে একটা সামাজিক উদাহরণ টেনে এনেছেন, পাশ্চাত্যের উদাহরণ। লেখক এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আচ্ছা, যদি খোলামেলা শারীরিক সম্পর্কই জীবনের শান্তি আর সুখ নিয়ে আসত, তাহলে তো পাশ্চাত্যের তরুণ তরুণীরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতো, তাই না? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। আর তার এই যুক্তিকে সাপোর্ট করার জন্য তিনি আরও একটা সংখ্যা সামনে নিয়ে এসেছেন, আর সেটা হল 90%। কিন্তু এই 90%টা কি? লেখকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এটা ছিল ১৯৮০ দশকে সেই সব দম্পতিদের ডিভোর্সের হার যারা বিয়ের আগে একসাথে থাকতেন, লিভ ইন করতেন। দেখুন, এখানে কিন্তু সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। তিনি এই পুরনো ডেটাটা ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে এই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্নটা আজকের নয়, এটা অনেক পুরনো। তাহলে লেখকের মতে ভালোবাসার আদর্শ রূপটা ঠিক কেমন? তিনি এটাকে বলছেন দেওয়ার শিল্প, যেখানে ত্যাগের একটা চূড়ান্ত সংজ্ঞা দেওয়া হয়েছে।
লেখকের দৃষ্টিকোণ থেকে প্রকৃত প্রেমের একটা পরীক্ষা আছে। প্রথমত, সঙ্গীর জন্য সবকিছু ত্যাগ করার একটা ইচ্ছা থাকতে হবে। দ্বিতীয়ত, সঙ্গীকে সুখী আর শান্তিতে দেখার একটা গভীর আকাঙ্ক্ষা থাকতে হবে। আর সবথেকে কঠিন যে ধাপটা, তা হলো তৃতীয় ধাপ। সঙ্গীকে সুখী দেখতে হবে, এমনকি যদি তার সেই সুখ অন্য কারোর সাথেও থেকে আসে। এটাকেই তিনি বলছেন চূড়ান্ত ত্যাগ। তো এত সব যুক্তির পর লেখকের চূড়ান্ত রোগ নির্ণয় বা ফাইনাল ডায়াগনোসিসটা কি? এই যে এত কষ্ট, এত অশান্তি, এর আসল কারণটা কোথায়? দেখুন, প্রায় 4 দশক ধরে পর্যবেক্ষণের পর লেখক যে সিদ্ধান্তে এসেছেন তা হলো এই যে এত টার্ময়েল, এর উৎস আসলে প্রেম নয়। এর উৎস হলো প্রেম শব্দটাকে আমরা ভুলভাবে বুঝি, একটা মৌলিক ভুল বোঝাবুঝি। আর এই পুরো বিষয়টাকে তিনি একটা লাইনে নিয়ে এসেছেন। তিনি বলছেন, তারা মনে করছে নিজের সব কিছু উজাড় করে দিয়েছে, কিন্তু আসলে তারা উজাড় করে দেয়নি, বরং চাচ্ছে। আর চাচ্ছে বলেই এত অশান্তি। এই দেওয়া আর চাওয়ার দ্বন্দ্বটাই তার মতে সব সমস্যার মূল। তাহলে সবশেষে মূল কথাটা কী দাঁড়ালো? এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের জীবনের অসুখ বা অশান্তিগুলো প্রেম থেকে আসে না, এগুলো আসে প্রেমের জন্য যে স্বার্থপর চাওয়া বা ডিজায়ার, সেখান থেকে। আর আমরা ভুল করে সেই চাওয়াটাকেই প্রেম নাম দিয়ে ফেলেছি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। এই যে এত কিছু শুনলাম, এত সব যুক্তিতর্ক, এরপর প্রশ্নটা হলো, একটা সম্পর্কে দেওয়ার প্রকৃত অর্থটা আসলে কী? যদি ভালোবাসা মানে সত্যি দেওয়া হয়, তাহলে সেই দেওয়ার রূপটা কেমন হওয়া উচিত?